আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবার ঈদ কেমন কাটলো? এবারের ঈদটা যদিও বা একটু অন্যরকম, কোনো নতুন জামা নেই, কোথাও ঘুরতে বের হওয়া হয়নি, সালামি পাওয়া হয়নি, কিন্তু তারপরও আমরা এই ঈদটা আমরা সবাই নিজেদের ফ্যামিলির সাথে কাটিয়েছি, নিজেদের বাসায় থেকে কাটিয়েছি এবং সেফ থেকে কাটিয়েছি। এর চেয়ে বড় ঈদের আনন্দ আমার মনে হয় না আর কিছু হতে পারে। আমরা সবাই ভালো থাকি, সবাই সেফ থাকি, এটাই এই ঈদের জন্য এবারের ঈদে আমাদের পাওয়া সবচেয়ে বড় পাওয়া। পড়ালেখাও, ঈদও শেষ, ঈদের আমেজও শেষ, তো আমাদের পড়ালেখাও একটু শুরু করতে হবে। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা শুরু করব আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে কণিক। কণিকে দেখতেই পাচ্ছ, কণিকে হচ্ছে বক্ররেখা নিয়ে মেইনলি কাজ হয়। তো সেই বক্ররেখাগুলো কি 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 ধরনের হয়? বৃত্ত হয়, পরাবৃত্ত হয়, উপবৃত্ত হয়, অধিবৃত্ত হয়। তো আমরা কণিক সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই তাহলে আমরা জেনে নেই কণিক কী। কণিক বলতে বোঝায় কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলটির ওপর অবস্থিত একটি স্থির সরল রেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুবক থাকে, তবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে বলা হচ্ছে কণিক। একটু বেশ লম্বা চওড়া আমাদের সংজ্ঞাটা, কিন্তু তারপরও আমরা চিত্র দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে মনে করি একটা সমতল, এই সমতলে আমরা একটা স্থির বিন্দু ধরে নিই, এই এস বিন্দুটি হচ্ছে স্থির বিন্দু। এই স্থির বিন্দুর সাপেক্ষে একটি বিন্দু মনে করি, এই যে পি বিন্দু এমনভাবে চলে, এই পি বিন্দুটা চলছে, এটা হচ্ছে পি বিন্দুর চলার পথ। এই পি বিন্দুটা এখান থেকে এখানে এভাবে একটা বিন্দু এইভাবে এমনভাবে চলছে যাতে স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসপি, এই দূরত্ব এসপি হচ্ছে আমাদের স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এবং আমাদের এই সমতলের উপর একটি স্থির রেখা হচ্ছে এম জেড এম প্রাইম, এটা হচ্ছে যে কোনো একটি স্থির সরল রেখা। এখন এই চলমান বিন্দু পি থেকে স্থির সরল রেখার লম্ব দূরত্ব হচ্ছে পি এম। এখন আমাদের সংজ্ঞাতে বলা হচ্ছে যদি এই দুটো দূরত্ব যদি আমাদের অনুপাত যদি ধ্রুবক হয়, তবে এই চলমান বিন্দুর যে চলার পথ তাকেই বলছি আমরা কণিক, অর্থাৎ এসপি ডিভাইডেড বাই পিএম, অর্থাৎ এসপি ইজ টু পিএম। তাহলে এসপি ইজ টু পিএম অর্থাৎ এসপি এবং পিএম এর দৈর্ঘ্যের অনুপাত সর্বদা ধ্রুবক। এক্ষেত্রে খেয়াল করো, ধ্রুবক বলতে কি বোঝাচ্ছে? ধ্রুবক বলতে বোঝানো হচ্ছে, মনে করো পি বিন্দুটা আমরা এখানে নিয়েছি, এখানে না নিয়ে পি বিন্দু যদি এখানে নেই, তাহলে এখান থেকে এসপি আর এখান থেকে এই যে পিএম যে দূরত্ব, এই দুটো দূরত্বের অনুপাত সবসময় কি সেম হবে প্রত্যেকটা বিন্দুর জন্য। এখান থেকে আমি মনে করো এই বিন্দুটা নিলাম, তাহলে এই এসপি পি বিন্দু যদি এখানে হয়, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব পিএম, এই দুটো দূরত্বের অনুপাত সবসময় সেম থাকবে, অর্থাৎ প্রত্যেকটা যে বিন্দুই নেই না কেন সবগুলোর ক্ষেত্রেই আমাদের এই অনুপাতটা এসপি এবং পিএম এর অনুপাতটা সর্বদা একটি ধ্রুবক সংখ্যা থাকবে, এবং সেই ধ্রুব সংখ্যাটিকে বলা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা বা ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কণিক আশা করি বুঝতে পেরেছো। সঞ্চার পথটিকে বলা হচ্ছে চলমান বিন্দু, সঞ্চার পথটিকে বলা হচ্ছে কণিক। যদি স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু হতে সেই স্থির সরল রেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুবক হয়, তবে সেই চলমান বিন্দুর চলার পথটিকে আমরা বলছি কণিক। এখন আসো তাহলে কণিকের সাথে সাথে আরও কিছু টার্ম চলে আসে আমাদের, যেমন ধরো উপকেন্দ্র, ফোকাস কি? উপকেন্দ্র বা ফোকাসটা হচ্ছে যে স্থির বিন্দুটা আমরা বলেছি যার সাপেক্ষে চলমান বিন্দু সঞ্চারপথ বের করা হলো বা কণিকটা আমরা বের পেলাম, সেই স্থির বিন্দুটাকে বলা হচ্ছে আমাদের উপকেন্দ্র বা ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে স্থির বিন্দু। এস হচ্ছে আমাদের উপকেন্দ্র বা
ফোকাস। এরপর হচ্ছে নিয়ামক। নিয়ামক বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট যে সরলরেখা আমরা ধরে নিয়েছিলাম M সেই নির্দিষ্ট সরলরেখাটিকে বলা হচ্ছে কনিকটির নিয়ামক বা ডিরেক্ট্রিক্স। এরপর হচ্ছে এই যে অনুপাতটা বললাম ধ্রুবক, সেই ধ্রুবককে প্রকাশ করছি আমরা ই দ্বারা। ই আসছে হচ্ছে ইসেন্ট্রিসিটি থেকে। তাহলে উৎকেন্দ্রিকতা, এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এরপর হচ্ছে অক্ষ বলতে বোঝানো হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের নিয়ামকের উপর লম্ব যে রেখাটা আমাদের উপকেন্দ্র দিয়ে গমন করবে সেই রেখাটিকে বলা হচ্ছে আমাদের অক্ষরেখা, কনিকের অক্ষরেখা। তাহলে কনিকের অক্ষরেখা কোনটি? এক বা একাধিক হতে পারে এক্ষেত্রে। তাহলে শীর্ষবিন্দু অক্ষরেখা একটি হবে। অক্ষরেখাটি হচ্ছে নিয়ামকের উপর লম্ব উপকেন্দ্র দিয়ে গমনকারী যে কোনো সরল রেখা। তাহলে সেটি হচ্ছে আমাদের অক্ষরেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে আমাদের অক্ষরেখা। এরপর দেখো শীর্ষবিন্দু হচ্ছে আমাদের, শীর্ষবিন্দু বলতে বোঝাচ্ছি কনিকটি তার অক্ষকে এক বা একাধিক বিন্দুতে ছেদ করে, সেই ছেদবিন্দুটিকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটি হচ্ছে সেই কনিক, তার অক্ষরেখা, এই যে এটি অক্ষরেখাকে এই বিন্দুতে ছেদ করলো। সো এই বিন্দুটি হচ্ছে এই কনিকটির জন্য শীর্ষবিন্দু। এরপর আসো উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের উপর লম্ব রেখাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অক্ষরেখার উপর লম্ব যেটা উপকেন্দ্র দিয়ে গমন করবে। এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, তাহলে আশা করি বুঝতে পারছো উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা, অক্ষ, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্ব, এই টার্মসগুলো একটু বুঝে রাখতে হবে তোমাদের। আর আমরা অনুপাতটা পেলাম SP/PM = E, যেখানে SP ছিল স্থির বিন্দু চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং PM ছিল চলমান বিন্দু হতে স্থির সরলরেখার লম্ব দূরত্ব। আর শীর্ষবিন্দু এক বা একাধিক হতে পারে, দুটোও হতে পারে। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে একটি পাবো, কিন্তু আমরা উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা দুটি পাই শীর্ষবিন্দু। সো যখন আমরা আরও ডিটেলসে যাব তখন ওগুলো দেখব। এবার আসো এর উপর নির্ভর করে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটির উপর নির্ভর করে, তাহলে হচ্ছে যদি আমাদের 0 হয় তাহলে সেটি হচ্ছে বৃত্ত নির্দেশ করবে। এবং বৃত্তের সমীকরণ আমরা জানি, মূলবিন্দুগামী বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত, এমন বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = a², যেখানে a হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে এটি হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে যদি 0 হয় তখন সেটা বৃত্ত নির্দেশ করবে। এরপর হচ্ছে যদি 1 হয়, উৎকেন্দ্রিকতা যদি 1 হয়, অর্থাৎ SP এবং PM এর অনুপাত যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পরাবৃত্ত। এবং পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে y² = 4ax। এটা হচ্ছে পরাবৃত্ত হচ্ছে এই ধরনের হয়। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে ছোট করে চিত্র দেখিয়েছি। এরপর হচ্ছে যদি এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে উপবৃত্ত নির্দেশ করবে। এবং উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² + a² + b² = 1। এটি হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ। উপবৃত্ত দেখতে হয় এই ধরনের। এরপর হচ্ছে যদি E greater than 1 হয়, অর্থাৎ এই অনুপাত SP এবং PM এর যে অনুপাত, সেই অনুপাতটি যদি 1 এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অধিবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² / a² - y² / b² = 1। এটি হচ্ছে আমাদের অধিবৃত্ত দেখতে এই যে এই টাইপের। তাহলে খেয়াল রাখতে হবে, বৃত্তের ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0, পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে 1 এবং অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 এর চেয়ে বড়।
আর হচ্ছে সাধারণ সমীকরণগুলো দেখতেই পাচ্ছ, একটু খেয়াল রাখতে হবে সাধারণ সমীকরণগুলো। এবার আমরা হচ্ছে বৃত্ত, প্রথমেই আসছে বৃত্ত। বৃত্ত নিয়ে আমরা প্রথম পত্রে অলরেডি আলোচনা হয়ে গেছে, তোমরা শেষ করেছো। বৃত্তের আলাদা একটা চ্যাপ্টার আছে যেটা আমাদের পড়া হয়েছে। তো এই সেকেন্ড পেপারে আমরা শুরু করব হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে। তো আজকে আমরা পরাবৃত্ত নিয়ে প্রথমে আলোচনা করব। দেখতে পাচ্ছ পরাবৃত্ত স্টার্ট করেছি। এখন খেয়াল করে দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে যদি পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে হয়, অর্থাৎ 0 বিন্দুতে যদি পরাবৃত্তের শীর্ষ অবস্থিত হয়, সেক্ষেত্রে আমরা সমীকরণ পাবো এই চারটি। এখানে আলাদা কেন? ওয়াই স্কোয়ার, প্রথমটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এরপরটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি -4ax হয়, এরপরটি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এবং তারপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay। তাহলে চিত্র থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর চিত্র, এটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর চিত্র। তাহলে আমরা প্রথমে আসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এই উপাদানগুলো একটু মনে রাখতে হবে। এখানে আমরা এটি এবং এটি, এই দুটো যদি একটু মেমোরাইজ করে রাখতে পারি, বাকি দুটো এমনিতেই পারা যাবে। তাহলে পরাবৃত্তের যদি সাধারণ সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হয়, তবে সেক্ষেত্রে তার চিত্র হবে এরকম। এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটি হচ্ছে এক্স অক্ষ, শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত এবং এস হচ্ছে আমাদের উপকেন্দ্র, আর এটি হচ্ছে আমাদের নিয়ামক রেখা। উপকেন্দ্র সবসময় মনে রাখবে, শীর্ষ হতে উপকেন্দ্র যতটা দূরে, ঠিক শীর্ষ থেকে তার বিপরীতে নিয়ামক রেখাও ঠিক ততটাই দূরে অবস্থিত হবে। তাহলে আসে শুরু করি। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটির জন্য হচ্ছে 0 শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, এটি কারণ উপকেন্দ্র হচ্ছে এটি। তাহলে এটা দেখতে পাচ্ছ এই দূরত্বটা ওএস যদি দূরত্ব এ হয়, তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, যেহেতু 0 কারণ হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর আমরা জানি ওয়াই এর মান 0। এরপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা হচ্ছে এটা, এবং আমরা আগেই বলেছি মূলবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে আমাদের উপকেন্দ্রের যে দূরত্ব, শীর্ষ থেকে আমাদের নিয়ামকের দূরত্ব সেম। তাহলে এই দূরত্ব যদি এ হয়, এই দূরত্ব এ হবে, এবং যেহেতু এটা হচ্ছে এক্স প্রাইমের দিকে, অর্থাৎ এক্স নেগেটিভ, তাহলে এটা হচ্ছে -a। তাহলে নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু -a। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা দেখতেই পাচ্ছি আমরা, অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়ালস টু 0। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমরা বলেছিলাম যেটি উপকেন্দ্র দিয়ে গমন করে এবং অক্ষরেখার উপর লম্ব হয়। তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। উপকেন্দ্রিক লম্ব তাহলে অবশ্যই হবে এক্স ইকুয়ালস টু a, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। সবসময় যেহেতু দৈর্ঘ্য, এটি কখনো ঋণাত্মক হতে পারবে না, এটা সবসময় ধনাত্মক। এরপর হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে আমরা দেখতেই পাচ্ছি স্পর্শকটা হচ্ছে মূলত আমাদের ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0। এই যে একইভাবে মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি -4ax হয়, তাহলে ওয়াই স্কোয়ার সবসময় খেয়াল রাখবে যেটি স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ হচ্ছে আমাদের প্রধান অক্ষ বা পরাবৃত্তটির অক্ষরেখা। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস যদি হয়, তার মানে হচ্ছে ধনাত্মক দিকে থাকবে, যদি -4x হয় তখন হচ্ছে ঋণাত্মক দিকে থাকবে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে। তাহলে সব কিছু জাস্ট মাইনাস হবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক -a0। নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু a, অক্ষরেখা সেম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু -a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যও সেম থাকবে এবং শীর্ষবিন্দুতে স্পর্শক সেম থাকবে ওয়াই অক্ষ। এরপর হচ্ছে যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এই টাইপের থাকে, অর্থাৎ এক্স এর উপর যদি স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার যদি থাকে, তাহলে খেয়াল রাখবে তখন কিন্তু অক্ষরেখা হচ্ছে আমাদের এক্স অক্ষ। কিন্তু যদি এক্স স্কোয়ার থাকে, সেক্ষেত্রে আমাদের পরাবৃত্তিটির অক্ষরেখা হবে আমাদের ওয়াই অক্ষ। তাহলে দেখতেই পাচ্ছ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটার জন্য 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর জন্য হচ্ছে ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত হবে। তাহলে এটা হচ্ছে 0, a।
নিয়ামকের সমীকরণ y ইকুয়ালস টু মাইনাস এ, যেহেতু নিয়ামক হচ্ছে নিচে ঋণাত্মক দিকে, সো এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস এ। অক্ষরেখার সমীকরণ x ইকুয়ালস টু 0 বা y অক্ষ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে যেটা হচ্ছে উপকেন্দ্র দিয়ে গমন করে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অবশ্যই y ইকুয়ালস টু a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a এবং শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা x অক্ষ, তার মানে y ইকুয়ালস টু 0। এরপর যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay হয়, মাইনাস দেওয়ার মানে হলো সেটি হচ্ছে ঋণাত্মক দিকে, যখন মাইনাস থাকবে খেয়াল রাখবা সেটার অক্ষরেখা হবে অবশ্যই আমাদের y অক্ষ, এক্স স্কোয়ারের কারণেও অক্ষরেখা হচ্ছে y অক্ষ, কিন্তু মাইনাস যেহেতু আছে তার মানে পরাবৃত্তটা আমাদের y অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, এই যে ঋণাত্মক দিকে। তাহলে এখন আমরা শীর্ষবিন্দুগুলো একইভাবে, শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, মাইনাসে যেহেতু ঋণাত্মক দিকে, নিয়ামকের সমীকরণ y ইকুয়ালস টু a, অক্ষরেখার সমীকরণ x ইকুয়ালস টু 0 বা y অক্ষ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়ালস টু -a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a এবং শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0 বা x অক্ষ, সেম এটার মতো। তাহলে মেইনলি এখানে এই দুটো যদি একটু ভালোভাবে একটু মেমোরাইজ করে রাখতে পারো তাহলে এই দুটো এমনিতেই পারবে, সমস্যা হবে না। সো y স্কোয়ার ইকুয়ালস টু 4x আর x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এই দুটোর যে প্রপার্টিসগুলো আছে এখানে, উপাদানগুলো আছে, এগুলো একটু ভালোভাবে মেমোরাইজ করে রাখবে। আর চিত্র দিয়ে যদি বোঝা যায়, চিত্র দিয়ে বুঝে বুঝে করো তাহলে কিন্তু ইজিলি মনে থাকবে। এরপর দেখো তখন আমরা করেছি হচ্ছে যদি মূলবিন্দুতে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু অবস্থিত হয়। এখন মনে করো শীর্ষবিন্দু মূলবিন্দুতে অবস্থিত হলো না, অন্য কোথাও হলো, সেক্ষেত্রে আমরা কি করব? অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু আগে ছিল মূলবিন্দুতে 0 0 ছিল, কিন্তু এখন শীর্ষবিন্দু 0 0 না, অর্থাৎ শীর্ষবিন্দু অন্য কোনো মান আছে। তাহলে মনে করি আমরা শীর্ষবিন্দু হচ্ছে x1 y1, তাহলে এরূপ পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y - y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a x - x1, যেখানে x1 y1 হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে এই যে আমরা এখানে দুটো রেখা আঁকলাম, এই রেখাটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখা, যেটা হচ্ছে পরাবৃত্তটির জন্য অক্ষরেখা, এই যে পরাবৃত্তের অক্ষরেখা, এবং এটি হচ্ছে আমাদের পরাবৃত্তটির শীর্ষবিন্দু x1 y1। তাহলে এটির জন্য আমাদের সমীকরণটা হচ্ছে এটা। একইভাবে অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয় এবং শীর্ষবিন্দু যদি x1 y1 হয়, সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হবে x - x1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y - y1। তাহলে দেখতেই পাচ্ছ এই যে আমরা এখানে এঁকে নিয়েছি, এক্ষেত্রে y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের y অক্ষ, y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এটা, এই সমান্তরাল রেখাটা হচ্ছে পরাবৃত্তটির অক্ষরেখা এবং শীর্ষবিন্দু হচ্ছে এই বিন্দুতে অবস্থিত, তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। অতএব বুঝতেই পারছি এটার জন্য আমাদের পরাবৃত্তটির সমীকরণ দাঁড়াবে x - x1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y - y1, যেখানে x1 y1 হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে জিনিসটা খেয়াল রাখবে, যদি শীর্ষ মূল বিন্দুতে হয় অর্থাৎ 0 0 বিন্দুতে হয়, শীর্ষবিন্দু না উপকেন্দ্র না, শীর্ষবিন্দু যদি মূলবিন্দুতে অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণ হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax অথবা x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। কিন্তু যদি শীর্ষবিন্দু মূলবিন্দুতে অবস্থিত না হয়, সেক্ষেত্রে শীর্ষবিন্দু যদি x1 y1 হয় তখন আমরা পাবো y - y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x - x1, যদি সেটা অক্ষরেখাটা x অক্ষের সমান্তরাল হয়, আর যদি অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হয় তখন হবে x - x1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y - y1। এটা হচ্ছে যদি মূলবিন্দুতে শীর্ষ অবস্থিত না হয়, বারবার বলছি মূলবিন্দুতে শীর্ষ অবস্থিত না হলে তখন হচ্ছে আমাদের এই দুটো সমীকরণ। শিক্ষার্থীরা এবার হচ্ছে আমরা একটি ম্যাথ দেখব। দেখো আমাদের দেয়া আছে একটি সমীকরণ দেয়া আছে 3y স্কোয়ার - 10x - 12y - 18 ইকুয়ালস টু 0 পরাবৃত্তের বলা হচ্ছে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ এবং অক্ষের সমীকরণ ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে সমীকরণ দেখে প্রথম কথা হলো সমীকরণ দেখে আমরা কীভাবে বুঝবো যে সেটা পরাবৃত্ত, কেননা প্রশ্নে মনে করো আমাদের তো সব একসাথে, সৃজনশীলে সব একসাথেই থাকবে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে আমরা কীভাবে চিনবো কোনটা পরাবৃত্ত? খেয়াল করে দেখো
যে কোনো একটা এক্স অথবা ওয়াই, সবসময় তো দুটো চলকেই কাজ হচ্ছে, তো যে কোনো একটা চলক স্কোয়ার থাকবে, বাকিটা থাকবে না। সো ওটা দিয়ে খেয়াল করবে সেটি পরাবৃত্ত। এখানে খেয়াল করো ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার কিন্তু নেই, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। যে কোনো একটা স্কোয়ার থাকবে, যে কোনো একটা চলক হচ্ছে দ্বিঘাত আকারে থাকবে। তাহলে হচ্ছে আমরা এখানে সমীকরণটা পাচ্ছি হচ্ছে আমরা 3y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটিকে, পরাবৃত্তের এই সমীকরণটিকে আমরা হচ্ছে সাধারণ আকারে প্রকাশ করব। এটা দিয়ে তো কিছু বের করা যাচ্ছে না। এখানে আমরা জানি পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে y স্কোয়ার যেহেতু আছে, তার মানে y স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এখানে a কোনটা ধরবো, y বলতে আবার এখানে দেখো 12y আছে, তাহলে একটা ঝামেলাপূর্ণ অবস্থা। তাহলে এটিকে আমরা প্রথমে আগে সিম্পলিফাই করব। তাহলে খেয়াল করে দেখো, প্রথমেই আমরা ওয়াই স্কোয়ারে ওয়াইয়ের যে টার্ম সেগুলোকে আলাদা রাখবো। 3y স্কোয়ার, 12y আর 18, যেহেতু এখানে 3 কমন যাচ্ছে এই কারণে আমরা 18টাকেও আমি সাথে রাখলাম। তাহলে এখানে 3 কমন নিলে আমরা পাচ্ছি y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6 আর 10xটা আলাদা রইল। এরপর দেখো 3 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাচ্ছে 3 কমন নেওয়ার পর এখানে খেয়াল করো মাইনাস 4yকে আমি লিখতে পারি 2 ইন্টু ওয়াই ইন্টু 2, তাহলে ওয়াই স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার, এই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এখানে 2ab পেয়ে গেলাম, 2ab থেকে টার্ম থেকে আমরা এখানে b এর ভ্যালু পাচ্ছি 2, যেহেতু এটা 4y তাহলে এটা হচ্ছে 2 এর জন্য আমরা পাচ্ছি 2 স্কোয়ার। তাহলে এরপর দেখো, তাহলে এখানে আমরা কমন নিলাম 2 স্কোয়ার মাইনাস 4টা এক্সট্রা, যেহেতু 2 স্কোয়ার এক্সট্রা এনেছি তাই -4 করে এটাকে আউট করে দিচ্ছি আমরা। যে এখানে -4 আর -6 মিলে হয়ে গেল -10, তাহলে এটি পেয়ে গেলাম y মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 10। এবার এটিকে এদিকে রেখে আমরা 10xকে এদিকে নিয়ে গেলাম, 3টাকে এদিকে ডিভাইড করে দিলাম, তাহলে ফাইনালি আমরা y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10কে ওইদিকে নিয়ে আসলাম। এরপর আমরা 10/3 কমন নিলাম, 10/3 কমন নিলে খেয়াল করো আমরা কি পাচ্ছি, y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10/3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এই 10/3কে আমরা 4 আলাদা করে লিখি, তাহলে 4 ইন্টু 5/6 ক্যালকুলেশন করলে আবার 10/3 চলে আসে। তাহলে 4 ইন্টু 5/6 এক্স প্লাস 3, এখানে 4 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে ভাগ করেছি, তো 4 দিয়ে ভাগ করার পর নিচে যখন 3 ইন্টু 4 আর 10 কাটাকাটি করে 5/6 আসলো। তাহলে আমরা এক্স মাইনাস 2, এই সমীকরণটা আমাদের সংক্ষিপ্ত হয়ে গেল y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 5/6 এক্স প্লাস 3। তাহলে এটিকে আমরা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই সমীকরণের সাথে যদি তুলনা করে পাই আমরা y ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস 2, দেখতে পাচ্ছ y ইকুয়ালস টু হচ্ছে y মাইনাস 2, x ইকুয়ালস টু এক্স প্লাস 3, a ইকুয়ালস টু হচ্ছে 5/6। তাহলে শীর্ষবিন্দু খেয়াল করে দেখো, মনে করে দেখো y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওই সমীকরণের জন্য আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ছিল x0 0 0 x0 y0। তাহলে x0 y0, x এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের x প্লাস 3, y এর ভ্যালু হচ্ছে y মাইনাস 2, আমরা বসিয়ে দিলাম ক্যালকুলেশন করে, আমাদের শিশুবিন্দুর স্থানাঙ্ক আসলো -3,2। একইভাবে উপকেন্দ্র মনে করে দেখো, ওটার জন্য উপকেন্দ্র ছিল a, 0, অর্থাৎ x ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু 0 স্থানাঙ্ক অনুযায়ী। তার মানে x এর মান বসালাম, y এর মান বসালাম, ক্যালকুলেশন করে আমাদের আসলো উপকেন্দ্রের স্থানাঙ্ক -13/6,2। এরপর দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল, ফর্মুলা ছিল মডুলাস অফ 4a, এর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে আমাদের 10/3। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল আমাদের x ইকুয়ালস টু a। তাহলে x ইকুয়ালস টু এর জন্য আমরা পেলাম, x এর ভ্যালু বসালাম x প্লাস 3, এর মান হচ্ছে 5/6, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের সমীকরণটা আসলো 6x প্লাস 13 ইকুয়ালস টু 0। একইভাবে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটার জন্য অক্ষরেখা হচ্ছে আমাদের x অক্ষ মানে হচ্ছে y ইকুয়ালস টু 0, y এর মান বসালাম y মাইনাস 2 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। এরপর হচ্ছে নিয়ামকের সমীকরণ, x ইকুয়ালস টু মাইনাস a, নিয়ামকের সমীকরণ ছিল x ইকুয়ালস টু মাইনাস a। সো x এর মান বসালাম x প্লাস 3, এর মান বসালাম 5/6, এই যে ক্যালকুলেশন করলাম আমরা, দেখতেই পাচ্ছ ক্যালকুলেশন করে আমাদের ফাইনালি আসলো 6x প্লাস 23 ইকুয়ালস টু 0, এই যে 6x প্লাস 23 ইকুয়ালস টু 0। তাহলে এটি হচ্ছে আমাদের প্রশ্নটির যা বের করতে বলা হয়েছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, আর এর আগে বের করলাম অলরেডি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক। জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে, তুলনা করে জাস্ট
ফর্মুলাগুলো বসিয়ে মানগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করেই বের করে ফেলতে পারবো। শিক্ষার্থীরা আরেকটা প্রবলেম দেখো, আরেকটা প্রবলেম হচ্ছে এবার আগেটাতে ছিল ওয়াই স্কোয়ার দিয়ে, এখন এটি হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়ালস টু 0। তাহলে এটির জন্য আমাদের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক্রমের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক্রমের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এই সবগুলো বের করতে হবে। তাহলে আমরা আগের মতো করে এক্সের টার্মগুলোকে আলাদা রাখবো। 5x স্কোয়ার 30x আলাদা রাখলাম, আর এই দুটো টার্ম আলাদা। তাহলে এখান থেকে কমন নিলাম। প্রথমে এক্স স্কোয়ারকে আমরা সহগ মুক্ত করবো। এক্স স্কোয়ারের সাথে যাই থাকুক আমরা কমন নিয়ে নিব। এক্স স্কোয়ারের সহগ সবসময় 1 রাখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x কমন নেওয়ার পর, আর এটা তো রয়ে গেল। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 2 × x × 3 টুয়াইস ab। তাহলে আমাদের দরকার 3 স্কোয়ার, এটা এক্সট্রা এনেছি তাই -9 আউট করে দেব। এটা এটার মতো থাকবে। তাহলে এটাকে পেয়ে গেলাম x + 3 হোল স্কোয়ার -9, আর এখানে এটা 5 × x + 3 হোল স্কোয়ার -9। এই দুটো টার্মকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এরপর আমরা গুণ করলাম 5 × x + 3 হোল স্কোয়ার -5 × 9 5 × 9 45। এরপর ক্যালকুলেশন করলাম, 45কে এদিকে নিয়ে আসলাম পক্ষান্তর করে। এরপর এদিকে ক্যালকুলেশন করে আসলো আমাদের -59 প্লাস 45 হয়ে গেল -14। এরপর 5 দিয়ে ভাগ দিলাম। এরপর ওয়াইকে হচ্ছে আমরা সহগ মুক্ত রাখবো। ওয়াই মাইনাস থাকতে পারে, তোমরা এখানে মাইনাসটা কমন নিবে না, জাস্ট সহগ 1 রাখবে, 1 + 1 অথবা -1। তাহলে ওয়াই এর সাথে যা থাকবে সবটাই কমন নিয়ে নিব। 2/5 কমন নিয়ে নিলে আমাদের থাকছে -y -7। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি, এটাকে যদি আমরা 2/5কে 4a এই টার্মে নিয়ে আসতে চাই, তাহলে 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ দেওয়ার পর কাটাকাটি করে আমরা পেয়ে যাচ্ছি 1/10। অথবা 2 দিয়ে উপরে নিচে গুণ করলেও হয়, 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যায় আর নিচে 10। তাহলে 4ab। তাহলে x স্কোয়ার প্লাস 4ay এই টার্মটা যদি আমরা x স্কোয়ার প্লাস 4ay সমীকরণের সাথে তুলনা করি, পেয়ে যাচ্ছি x = x + 3, a = হচ্ছে 1/10 এবং y = হচ্ছে -y -7। খেয়াল রাখবে সবসময় x এর সহগ, যেমন এইখানে x স্কোয়ারের সহগ 1 রাখবে, x স্কোয়ারের সাথে যাই থাকবে সেটা পুরোটাই কমন নিয়ে নিব। এবং ফাইনালি যখন এখানে আসবে, এখানেও আমরা y এর সাথে যা থাকবে ওটাকে কমন নিয়ে নিব। এবং y যদি মাইনাস থাকে, মাইনাসটা কমন নিও না, মাইনাসটা এখানেই রেখে দিও। তাহলে তুলনা করার পর আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এবার আগের মতো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এটা x² = 4ay সমীকরণ, তাহলে এই সমীকরণের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেম, x0 0 0 ছিল, তাহলে x0 y0। তাহলে x এর মান বসালাম, y এর মান বসালাম, আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 -7। এরপর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0, a। তাহলে x = 0, y = a। মান বসালাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলো -3, -71/10। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এর মান বসিয়ে দিলাম 1/10। 2/5 উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল y = a, সো y এর মান বসালাম, a এর মান বসালাম, ব্যাস করে ফেললাম। এরপর হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা হচ্ছে x = 0 বা y অক্ষ, তাহলে x + 3 = 0, এই যে মান বসিয়ে দিলাম। নিয়ামকের সমীকরণ ছিল আমাদের y = -a, সো y এর মান বসালাম, a এর মান বসালাম। এগুলো হচ্ছে ফর্মুলা, খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এটা আর এটা ভিন্ন হলো কেন? কেননা ওটার ক্ষেত্রে, ফর্মুলার ক্ষেত্রে আমাদের শীর্ষ ছিল 0 0 বিন্দুতে, কিন্তু এক্ষেত্রে কিন্তু শীর্ষ 0 0 বিন্দুতে অবস্থিত না, যার কারণে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা ফর্মুলা ধরে আগাবো। y = আমরা জানি -a, তাহলে y এর মান আমরা সেই হিসেবে এখানে এসছে -y -7, মান বসালাম, এর ভ্যালু -1/10। ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আসলো 10y + 69। তাহলে এগুলোই হচ্ছে আমাদের যে পরাবৃত্তে দেওয়া ছিল, সেই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ, এবং হচ্ছে এর আগেই করলাম আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক।
শিক্ষার্থীরা, আমাদের আজকের লেকচার এতটুকুই। অনুশীলনীতে এই টাইপের আরও সমীকরণ দেওয়া আছে যেগুলোর জন্য পরাবৃত্তের সব উপাদানগুলো বের করতে বলা হয়েছে। তো তোমরা ওই টাইপের প্রশ্নগুলো নিয়ে একটু সমাধান করবে, বাসায় প্র্যাকটিস করবে। আজকের লেকচার এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।